আমাদের চারপাশের চেনা জগৎটা যতটা স্বচ্ছ বলে মনে হয়, আসলে কি তাই? নাকি আমরা যা দেখি তা কেবল একটা মরীচিকা? কিছু বাড়ি থাকে যাদের দেওয়াল কথা বলে, আর কিছু আয়না থাকে যারা শুধু প্রতিফলন দেখায় না, বরং আপনার আত্মাকে শুষে নেওয়ার জন্য ওত পেতে থাকে। আজ আমরা প্রবেশ করব অ্যাশউড ম্যানারের সেই অভিশপ্ত অন্ধকারে, যেখানে ঘড়ির কাঁটা 3:33 থমকে যায় এবং আপনার নিজের ছায়াই হয়ে ওঠে আপনার কাছে সবচেয়ে বড় শত্রু। তাহলে তৈরি তো শিরদাঁড়া দিয়ে হিম শীতল স্রোত বয়ে যাওয়ার জন্য? আজকে আমাদের গল্পের নাম দ্য মিরর হাউস। চাবিটা হাতে নিতেই মীরার মনে হলো ওটা কোনো ধাতব বস্তু নয়, যেন হিম শীতল একটা বরফের টুকরো। পিতলের গায়ে খোদাই করা বড় বড় আকারে নাম, অ্যাশউড ম্যানার। নামটা প্রথমে পড়তেই মীরার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তার মনে হলো এই নামটা সে আজ প্রথম পড়ল না, বরং কোনো এক দুঃস্বপ্নে এই নামটা সে বারবার শুনেছে। আইনজীবীর চোখের মণি দুটো স্থির ছিল। কোনো আবেগ ছাড়াই তিনি বললেন, শর্ত একটাই মীরা দেবী, অন্তত 6 মাস ওখানে থাকতে হবে। তার আগে আপনি ওই বাড়ির 1 ইঞ্চি জমিও বিক্রি করতে পারবেন না। মীরা তখন বুঝতে পারেনি, কিছু বাড়ি মানুষকে আশ্রয় দেওয়ার জন্য তৈরি হয় না, তারা শিকারের অপেক্ষায় ওত পেতে থাকে। শহর থেকে কয়েক ঘন্টা দূরে জনমানবহীন ধূসর প্রান্তরে দাঁড়িয়েছিল সেই ভিক্টোরিয়ান প্রাসাদ। বাড়িটার অগণিত জানলাগুলো যেন অন্ধকার চোখের মতো মীরার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছিল। কোনো বাতাস নেই, অথচ মরা ডালপালাগুলো মাঝে মাঝে অস্বাভাবিকভাবে কেঁপে উঠছিল। মীরা নিজেকে বোঝালো, বই লেখার জন্য এটাই সেরা জায়গা। সে জানত না বাড়িটা ইতিমধ্যে তাকে তার অদৃশ্য আয়নার জালে বন্দি করে ফেলেছে। বাড়ির ভেতরে পা রাখতে ধুলো মাখা এক বিশাল অ্যান্টিক ঘড়ি চোখে পড়ল মীরার। ঘড়িটা অচল, তার কাঁটা স্থির হয়ে আছে রাত 3:33। কিন্তু বাড়ির আসল বিভীষিকা লুকিয়েছিল ড্রয়িং রুমের সেই বিশাল আয়নার পেছনে। পুরনো কাচের সেই আয়নার সামনে দাঁড়াতেই মীরার মনে হলো তার প্রতিচ্ছবিটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আয়নার ভেতরে তার মুখটা কেমন যেন অচেনা, চোখগুলো মৃত মানুষের মতো স্থির। অ্যাশউড ম্যানারে মীরার প্রথম কয়েকটা দিন বেশ সাধারণভাবেই কাটছিল। সে ভেবেছিল শহরের কোলাহল থেকে দূরে এই নির্জনতা তার নতুন উপন্যাসের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াবে। প্রতিদিন সকালে সে জানলার ধারে পুরনো টেবিলটায় বসে ল্যাপটপে লেখালেখি করত, বিকেলের দিকে বাগানের আগাছা পরিষ্কার করত, আর রাতে একা হাতেই রাতের খাবার সেরে নিত। বাড়িটা ছিল ভীষণ স্তব্ধ, কিন্তু মাঝে মাঝে করিডোর দিয়ে হাঁটার সময় তার মনে হতো দেওয়ালে টাঙানো ধুলোমাখা আয়নাগুলো তাকে অনুসরণ করছে। সেগুলোকে নিছক মনের ভুল ভেবে উড়িয়ে দিয়ে মীরা স্বাভাবিক জীবন কাটানোর আপ্রাণ চেষ্টা করছিল। কিন্তু সেই রাতটা ছিল অন্যরকম। রাত তখন গভীর। নিস্তব্ধতা ভেঙে হঠাৎ সারা বাড়ি এক বিকট ঘণ্টার শব্দে কেঁপে উঠল। ধরপড় করে বিছানায় উঠে বসল মীরা।
তার কপালে তখন বিন্দু বিন্দু ঘাম। সে জানত ড্রয়িং রুমের সেই বিশাল অ্যান্টিক ঘড়িটা অচল, তার কাঁটা 3:33 স্থির হয়ে রয়েছে। তবে এই শব্দ আসছে কোথা থেকে? কৌতূহল আর এক রাশ অজানা ভয় নিয়ে মীরা টলমলে পায়ে ঘর থেকে বেরালো। অন্ধকারে পা টিপে টিপে সে ড্রয়িং রুমের দিকে এগাচ্ছিল, কিন্তু হঠাৎ তার নজর গেল লাইব্রেরির দরজার দিকে। দরজার নিচ দিয়ে এক চিলতে নীলচে আলো বেরিয়ে আসছে, যেন কেউ তাকে ভেতরে ডাকছে। সম্মোহিতের মতো মীরা লাইব্রেরিতে ঢুকল। টেবিলের ওপর রাখা ধুলো মাখা এক পুরনো নোটবুক তার চোখে পড়ল। ওটা ছিল তার মাসির, যার শেষ দিনগুলো এই বাড়িতেই কেটেছিল। কাঁপা কাঁপা হাতে ডায়েরিটা খুলতেই মীরার রক্ত হিম হয়ে গেল। সেখানে বড় বড় অক্ষরে লেখা ছিল, আয়নাগুলো কেবল প্রতিফলন দেখায় না, তারা আমাদের আসল সত্যটা চুরি করে নেয়। প্রশ্নটা এটা নয় যে আয়নার ওপারে কে লুকিয়ে আছে, প্রশ্ন হলো এখন আয়নার বাইরে যে রক্ত মাংসের মানুষটা ঘুরে বেড়াচ্ছে, সে কি সত্যি মীরা? পড়া শেষ হতেই মীরা অনুভব করলো অন্ধকারের ভেতর থেকে কেউ একজন তার দিকে স্থির চোখে তাকিয়ে আছে। পরদিন সকাল থেকে মীরার অস্বস্তির প্রতিটি কণা যেন এক অদৃশ্য যুদ্ধের মুখোমুখি হলো। বাইরে রোদ উঠলেও বাড়ির ভেতরটা যেন কবরের মতো ঠান্ডা। ড্রয়িং রুমের সেই বিশাল আয়নাগুলো সামনে দিয়ে যাওয়ার সময় মীরা অনুভব করছিল হাজার হাজার চোখ তার প্রতিটি পদক্ষেপ মেপে নিচ্ছে। দুপুরের দিকে সে যখন ডাইনিং টেবিলে বসে এক কাপ ধোয়া ওঠা কফি হাতে নিল, তখনই ঘটল সে অদ্ভুত ঘটনা। মীরা যখনই কফিতে চুমুক দেওয়ার জন্য কাপটা ঠোঁটের কাছে আনল, তার ঠিক সামনের আয়নায় থাকা মীরা সম্পূর্ণ স্থির হয়ে বসে থাকল। তার কাপটা টেবিলের উপরে রাখা, নড়াচড়ার কোনো লক্ষণ নেই। আয়নার ভেতরের সেই সত্তাটি কফি খাচ্ছিল না, বরং তার চোখের মণি দুটো স্থির হয়ে গেঁথেছিল আসল মীরার চোখের ভেতর। মীরা চমকে উঠে দ্রুত হাত সরাতেই দেখল আয়নার প্রতিবিম্বটা নড়ল। ঠিক 2 সেকেন্ড পর ভয় মীরার হাত থেকে কফির কাপটা পড়ে যাবার উপক্রম হলো। সে লক্ষ্য করল আয়নার মীরা তাকে অনুকরণ করার এক পৈশাচিক খেলায় মেতেছে। মীরা যখনই কোনো ভঙ্গি করছে, আয়নার সেই ছায়া সেটা অত্যন্ত মনোযোগ দিয়ে লক্ষ্য করছে এবং কয়েক মুহূর্ত দেরি করে সেটা নকল করছে, যেন কাচের ওপারে সেই পিশাচটি মীরার প্রতিটি পেশির টান, প্রতিটি চোখের পলক ফেলা শিখছে। সেদিন বিকেলে মীরা আয়নাটার খুব কাছে গিয়ে দাঁড়ালো। হঠাৎ দেখল আয়নার মীরার তার সাথে পাল্লা দিয়ে হাসছে না, বরং তার গলার চামড়াটা ধীরে ধীরে কুঁচকে যাচ্ছে, যেন কোনো মুখোশ পরার আপ্রাণ চেষ্টা করছে সে। মীরা বুঝতে পারল ওটা কেবল তার প্রতিচ্ছবি নয়, ওটা একটা আদিম ক্ষুধার্ত শিকারী, যে ধীরে ধীরে মীরার পরিচয়টা নিজের মধ্যে গ্রাস করে নিচ্ছে। আর মাত্র কয়েকটা দিন, তারপর হয়তো মীরার ওপারে থাকা সেই কুটিল সত্তাটি এই পৃথিবীতে মীরা হয়ে ঘুরে বেড়াবে, আর আসল মীরা হারিয়ে যাবে কাচের এক অন্ধকার প্রকোষ্ঠে। অন্ধকারের তীব্রতা বাড়ার সাথে সাথে ড্রয়িং রুমে সেই আয়নাটা যেন জীবন্ত হয়ে উঠল। মীরা জানত সে এক ভয়াবহ মরণ ফাঁদে পা দিয়েছে, তবু নিজের ভয়কে জয় করার এক উন্মাদ নেশায়
সে আয়নাটার একদম সামনে গিয়ে দাঁড়ালো। তার কাঁপা কাঁপা আঙুলগুলো যখনই মসৃণ কাঁচটা স্পর্শ করল, ঠিক তখনই তার হৃৎপিণ্ডটা গলার কাছে চলে এলো। আয়নার সেই কাঁচ আর শক্ত নেই, ওটা যেন নরকের কোনো ঘন কালচে কাদার মতো চটচটে হয়ে গেছে। মীরার হাতটা সেই তরল কাচের ভেতরে ধীরে ধীরে তলিয়ে যেতে শুরু করলো। হঠাৎ আয়নার ভেতর থেকে ফেটে বেরালো এক তীব্র পচা মাংসের বীভৎস গন্ধ, যেন কোনো পুরনো কবর থেকে উঠে আসছে কোনো পিশাচ। সেই অন্ধকার গভীরতা থেকে ছিটকে বেরিয়ে এলো একজোড়া ফ্যাকাশে হাড় ঝিরঝিরে কুয়াশাচ্ছন্ন হাত। সেই হিমশীতল হাত দুটো মীরার গলায় মরণ কামড় বসিয়ে দিল। তার নখগুলো মীরার চামড়া ভেদ করে মাংসের গভীরে বসে যাচ্ছিল। মীরা চিৎকার করতে চাইল, কিন্তু তার কণ্ঠনালীতে জমাট বেঁধেছিল বরফ শীতল আতঙ্ক। সে দেখল আয়নার ভেতরে সেই ছায়া মীরা তার দিকে তাকিয়ে আছে। তার চোখের মণি দুটো তখন উধাও, সেখানে কেবল দুটো শূন্য গর্ত। সেই বিভীষিকাময় সত্তাটি তখন অট্টহাসি হাসছে, কিন্তু বাতাসে কোনো শব্দ নেই, কেবল এক অসহ্য নীরবতা। মাঝে মীরা শুনতে পেল নিজের হাড়গুলো মরমর করে ভাঙার শব্দ। আয়নার ওপারের সেই পৈশাচিক আনন্দ যেন মীরার প্রতিটি শেষ নিঃশ্বাস শুষে নিচ্ছিল। মীরার যখন সেই পৈশাচিক আয়নার সাথে মরণপণ লড়াই চলছে, যখন তার প্রতিটি নিঃশ্বাস বিষিয়ে উঠছে এক অসহ্য যন্ত্রণায়, ঠিক তখনই নিস্তব্ধ ম্যানারের ভেতরে বেজে উঠল তার ফোনটা। ফোনের স্ক্রিনে উজ্জ্বল হয়ে উঠল মা নামটা, কিন্তু মীরার হাত তখন অবশ, তার কণ্ঠস্বর রুদ্ধ। ঠিক সেই মুহূর্তে ঘটল গল্পের সবচেয়ে বীভৎস মোড়। আয়নার থেকে বেরিয়ে আসা সেই কুয়াশাচ্ছন্ন পিশাচটি, যার নখ মীরার মাংসে গেঁথেছিল, সে অদ্ভুত এক ক্ষিপ্রতায় ফোনটা তুলে নিল। মীরা ঝাপসা চোখে দেখল সেই বিভীষিকাময় মুখটা মুহূর্তের মধ্যে বদলে ঠিক মীরার মতো হয়ে গেল। এক মুহূর্ত আগে তার চোখ ছিল পৈশাচিক লালসা, এখন সেখানে ফিরে এলো মীরার চোখে সেই চেনা সারল্য। পিশাচটি ফোনটা কানে ঠেকিয়ে অত্যন্ত শান্ত আর মধুর গলায় বলল, হ্যাঁ মা, বলো। না না, আমি একদম ঠিক আছি। আসলে পাহাড়ের ওপর তো, তাই নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করছিল। মীরা আর্তচিৎকার করতে চাইল, মাকে বলতে চাইল যে ওটা সে নয়, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বেরালো না। সে দেখল পেশাচটি পণ ধরে হাসছে, আর তার পা দিয়ে মীরার যন্ত্রণা কাতর দেহটাকে দেওয়ালের সাথে পিষে দিচ্ছে। ওপাশে মা নিশ্চিন্ত মনে কথা বলে যাচ্ছেন। জানতেই পারলেন না যে তার মেয়ের জীবনটা মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে একটা ছায়া চুরি করে নিয়েছে। পিশাচটি ফোন রেখে মীরার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, তোর জীবনটা এবার থেকে আমি গুছিয়ে নেব মীরা। তুই এবার আয়নার ভেতরে গিয়ে শান্তিতে ঘুমা। আশা করি আজকের এই গল্পটি আপনাদের ভালো লাগবে। তাই এরকম আরো ভিন্ন গল্প শুনতে আমাদের পেজ কাগজ কথাকে ফলো করুন। ধন্যবাদ।